বাজেটে রাজস্ব আহরণে বাস্তবধর্মী লক্ষ্যমাত্রার পরামর্শ বিশেষজ্ঞদের, কার্যকর অটোমেশনের তাগিদ। চতুর্থ ধাপের উপজেলা নির্বাচন ঘিরে গণসংযোগ, যোগ্য প্রার্থীদের অগ্রাধিকার দিচ্ছেন ভোটাররা। এবং টি-20 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, কানাডার বিপক্ষে 195 রানের লক্ষ্যে ব্যাট করছে যুক্তরাষ্ট্র। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে, সাথে আছে আমি রোমানা আমিন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/124 অনলাইনে। সংবাদে আরও থাকছে, স্বপ্নভঙ্গ ডর্টমুন্ডের, এক মৌসুম পর আবারও ইউরোপ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। শুরুতেই বাজেট 2024-25। আসছে 2024-25 অর্থবছরের বাজেটে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে প্রায় 5.5 লাখ কোটি টাকা। এর মধ্যে এনবিআরকে আদায় করতে হবে 4,80,000 কোটি টাকা। তবে অর্থনীতিবিদরা বলছেন, রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা কখনো বাস্তবায়ন হয়নি। এ কারণে বাস্তবধর্মী লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং রাজস্ব খাতে সত্যিকার অটোমেশনের পরামর্শ তাদের। তৌহিদুর রহমানের রিপোর্ট। উচ্চ মূল্যস্ফীতিতে নাকাল ভোক্তারা। আমদানি ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধরে রাখার চেষ্টা চলছে। কিছুটা চাপে দেশের অর্থনীতি, যার নেতিবাচক প্রভাব পড়ছে রাজস্ব আহরণে। এমন পরিস্থিতিতে 2024-25 অর্থবছরের জন্য প্রায় 5.5 লাখ কোটি টাকা রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ঠিক করে বাজেট সাজাচ্ছে সরকার। চলতি অর্থবছরের ঘোষিত বাজেটে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল 5 লাখ কোটি টাকা। যদিও কয়েক দফা কাটছাঁটের পর সংশোধিত লক্ষ্যমাত্রা থেকেও বেশ খানিকটা দূরে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। তবে সংশোধিত লক্ষ্যমাত্রা পূরণ না হলেও চলতি অর্থবছরের মার্চ পর্যন্ত রাজস্ব আদায় হয়েছে 2,59,158 কোটি টাকা, যা আগের অর্থবছরের একই সময়ের চেয়ে 15.27% বেশি। এদিকে প্রাথমিক তথ্যানুযায়ী নতুন বাজেটে 5,40,000 কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে। এর মধ্যে এনবিআর নিয়ন্ত্রিত কর 4,80,000 কোটি টাকা, এনবিআর বহির্ভূত 15,000 কোটি টাকা এবং কর বহির্ভূত নানা খাত থেকে আসবে আরও 45,000 কোটি টাকা। অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা বলছেন, বর্তমানে কর জিডিপি অনুপাত 8% কম। রাজস্ব খাতে সংস্কার চান তারা। সরকারের যে পার্সপেক্টিভ প্ল্যান 41 আছে, সেখানে বলা হয়েছে যে ট্যাক্স টু জিডিপি রেশিও তারা 41-এ 21%-এর উপর নিয়ে যাবে। সরকার বর্তমানে আছে কত? 7.6। যদি সরকার রিফর্ম না করে, এটা কমে 6.8-এ যাবে 41 সালে। আর যদি রিফর্মগুলো করে ঠিক মতো, এটা বেড়ে 18% পর্যন্ত যেতে পারে। রিয়েল অটোমেশন, নট ম্যানুয়াল অটোমেশন না। সরকারের কর্মকর্তাদের সাথে ট্যাক্স পেয়ারের কোনো দেখা সাক্ষাতের কোনো ব্যবস্থা করা যাবে না, সবই হতে হবে লিখিতভাবে। ট্যাক্স পলিসি অ্যান্ড ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন দুইটাকে আমরা আলাদার কথা বলেছি। এটা এনবিআরকে আমরা অনুরোধ করেছি কস্ট অফ ডুইং বিজনেস এবং ইজ অফ ডুইং বিজনেস জন্য আমরা মনে করি যে এটা দরকার। অটোমেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এদিকে প্রত্যক্ষ কর থেকে রাজস্ব আদায় বাড়াতে নতুন বাজেটে ধনীদের উপর বাড়তি 25% কর আরোপের প্রস্তাব হতে পারে। তবে কিছুটা কমতে পারে প্রাতিষ্ঠানিক কর বা কর্পোরেট ট্যাক্স। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। চতুর্থ ধাপের উপজেলা নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা। দিনরাত প্রত্যন্ত অঞ্চলে গণসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন চলমান সমস্যা সমাধানের প্রতিশ্রুতিও। 21 প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় চেয়ারম্যান পদে 5 জন প্রতিদ্বন্দ্বী থাকলেও ভোটের মাঠে উত্তাপ ছড়াচ্ছেন নবীন প্রার্থী ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভন ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি হেলাল উদ্দিন। তরুণদের নিয়ে ভোটারদের কাছে নিজের ভাবনার কথা তুলে ধরেন শোভন। অন্যদিকে জেলা আওয়ামী লীগের সহসভাপতি হেলাল উদ্দিন বলছেন, সাধারণ মানুষের জন্য কাজ করতে বয়োজ্যেষ্ঠদের অভিজ্ঞতার বিকল্প নেই।
তরুণদের অনেক পরিকল্পনা, অনেক পরামর্শ নিচ্ছি, যেটা আগামী দিনে আমি যদি নির্বাচিত হতে পারি কাজে লাগানোর চেষ্টা করব। 5 তারিখে যে নির্বাচন, সেই নির্বাচনে কোনো ভোটার যাতে না যায়, তারা নিজেরাই শীল সাপড় মেরে তারা তাদের প্রার্থীকে পাশ করে দেবে। এদিকে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবেন এমন প্রার্থীকেই বেছে নিতে চান ভোটাররা। ব্রাহ্মণবাড়িয়া সদর, বিজয়নগর ও নবীনগর এই 3 উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 19 জন। চাঁদপুরে ফরিদগঞ্জ ও কচুয়া উপজেলা নির্বাচন ঘিরে ব্যস্ত সময় পার করছেন 23 জন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থী। 2 উপজেলায় চেয়ারম্যান পদে 8 জন, ভাইস চেয়ারম্যান 6 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 9 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ভোট হলে আমি বিপুল ভোটে পাস করব, এটাই আমার আশাবাদী। এই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান যদি আমি নির্বাচিত হই, তাহলেও আমি মানুষের কল্যাণে কাজ করব। যদি নির্বাচিত নাও হই, তাহলেও আমি মানুষের কল্যাণে কাজ করব। সিরাজগঞ্জের রায়গঞ্জ ও কামারখন্দ উপজেলা নির্বাচনের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। 2 উপজেলায় চেয়ারম্যান পদে 9 জন, ভাইস চেয়ারম্যান 10 ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 8 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। চারিদিকে ব্যাপক সাড়া, জনগণ আমাকে তৃতীয়বারের মতো ঘোড়া প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করবে। আমি এখনো দৃঢ়ভাবে আশাবাদী। সাধারণ জনগণ যেভাবে আমার পাশে আছে, কেউ যদি অর্থ দিয়ে ভোট না কেনে এবং সুষ্ঠুভাবে ভোট হয়, তাহলে আমি বিপুল ভোটে জয় হব। উন্নয়ন অগ্রগতিতে ভূমিকা রাখতে সৎ ও যোগ্য প্রার্থীদের বেছে নিতে চান সাধারণ ভোটাররা। একজন সৎ ব্যক্তি এবং ভালো ব্যক্তি এবং কামারখন্দ উন্নয়নবাসী যারা উন্নয়ন করবে, তাদেরকে আমরা একজন প্রার্থী খুঁজে দিতে চাই। যোগ্য এবং যাকে ডাকলে কাছে পাওয়া যায় এবং যোগ্য প্রার্থীকে আমরা ভোট দিয়ে বেছে নেব। আগামী 5 জুন অনুষ্ঠিত হবে 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের 4র্থ ধাপের নির্বাচন। রত্না সামান, 21 টেলিভিশন। এবারে বিকাশ ঈদ কেনাকাটার খবর। ঈদ ঘিরে ভিড় বেড়েছে ফ্যাশন হাউসে। বিক্রি বার্তায় কিছুটা ভাটা থাকলেও বাহারি রং আর নজরকাড়া সব ডিজাইনের সমাহার এক ছাদের নিচে। আর এমন দিনগুলোতে দারুণ সব অফার নিয়ে গ্রাহকদের পাশে আছে দেশের জনপ্রিয় মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশ। রাসেল খানের রিপোর্ট। করা নাড়ছে ঈদুল আজহা। বাহারি সালোয়ার কামিজ আর 3 পিসের সমারোহ। ঈদে এসব পোশাকের চাহিদা বেড়ে যায় দ্বিগুণ। ক্রেতার চোখ গরমে মানানসই পোশাকের দিকে। ঈদ ঘিরে কামিজ, কুর্তি, এমনকি শাড়ির পসরা সাজিয়েছেন দোকানিরা। উঠতি বয়সী সবার প্রিয় ফ্যাশন হাউস সাদাকালো। বেইলি রোডের এই সাদাকালো আউটলেটটিতে পোশাকের সাথে মিল রেখে বিভিন্ন অর্নামেন্টও রাখা হয়েছে। এক দোকানে বসেই ক্রেতারা পছন্দ মতো ঈদের সব প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করতে পারবেন। মেয়েদের পাশাপাশি ছেলেদের কাছেও প্রতিষ্ঠানটির পণ্য সমানতালে জনপ্রিয়। আছে নানা কারুকাজের পাঞ্জাবি, পাজামা। রয়েছে ছোটদের জন্য বৈচিত্র্যময় কালেকশন। ঈদ মানে তো পাজামা, পাঞ্জাবি এগুলো দেখা। তো আসলে ঈদের জন্যই আসছি, একটু ফ্রি টাইম আছে আজকে, বন্ধের দিন, এই জন্য ঘুরতে আসলাম, দেখলাম যদি পছন্দ হয় নিয়ে নিব। সাদা কালোর এই আউটলেটে ঈদ কেনাকাটায় বাড়তি আনন্দ দিতে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশ দিচ্ছে ঝটপট ইনস্ট্যান্ট ক্যাশব্যাক অফার। বিকাশে অফার দিয়েছে 200 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আর ঈদের জন্য আমরা প্রতি ইভেন্টেই হচ্ছে নতুন কালেকশন করে থাকি। এবারের কোরবানির উপলক্ষে হচ্ছে আমাদের নতুন পাঞ্জাবি করা হয়েছে, 3 পিস শাড়ি, ফতুয়া, বেবিদের কামিজ। কেনাকাটায় বিকাশে পেমেন্ট করলেই পাচ্ছেন 200 টাকা ক্যাশব্যাক। আমি অনেক কেনাকাটাই সাদা কালো থেকে করি, আর এখন যেহেতু একটা বিশেষ অফার আছে, বিকাশ থেকে কেনাকাটা করলে 1000 টাকার কেনাকাটা করলে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাওয়া যাবে 200 টাকা। এ কারণে আমার কাছে মনে হচ্ছে এটা একটা সুন্দর অফার। কেনাকাটায় ক্যাশব্যাক অফার বাড়তি আনন্দ যোগ করে জানান ক্রেতারা। সব উৎসবই তো আমাদের জন্য স্পেশাল হয়। তো সামনে আমাদের ঈদুল আজহা আছে। আমার সাদা কালো অলওয়েজই এই ব্র্যান্ডটা পছন্দ হয়। ওদের প্রোডাক্ট কোয়ালিটিও ভালো, এখন দেখতেছি অনেক ইমপ্রুভ হয়েছে আরও বেশি। অফারটি চলবে ঈদ পর্যন্ত। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা।
এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। প্রাকৃতিক দুর্যোগে টেলিযোগাযোগ খাতের অব্যবস্থাপনা কমাতে দক্ষ জনবল দিয়ে কার্যকরী নীতি পরিকল্পনা কৌশল প্রয়োগ সহ সংশ্লিষ্ট সব দপ্তরের সমন্বয় জোরদার করছে বিটিআরসি। রিমালের প্রভাবে টেলি ও ইন্টারনেট যোগাযোগের ধস কাটিয়ে উঠতেও আশাবাদী সংস্থাটি। আদিত্য মামুনের রিপোর্ট। গেল ২৭ মে বিস্তীর্ণ উপকূলে আশ্রয় পড়ে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় রিমেল। মুহূর্তেই বিচ্ছিন্ন হয়ে যায় অধিকাংশ জেলার বিদ্যুৎ সংযোগ, মোবাইল, ল্যান্ডফোন এবং ইন্টারনেট সেবা। ফলে দুর্যোগে যোগাযোগহীন হয়ে পড়েন উপদ্রুত অঞ্চলের লাখ লাখ বাসিন্দা। ৬০ জেলায় ৫৮,২৯৮টি বিটিএস সাইটের মধ্যে ৫৬% অচল হয়ে পড়ে। বিকল হয় ইন্টারনেট সার্ভিসের ৩২০টি পয়েন্টও। সেবা বঞ্চিত হয়ে ঝুঁকিতে পড়ে দেশের অর্ধেক এলাকা। লোকসানও হয় কয়েকশো কোটি টাকার। বিদ্যুৎ ব্যবস্থায় যদি ওইরকম এই সক্ষমতা থাকতো তাহলে কিন্তু আমার এই 57% বিটিএস আমার কিন্তু হইতো না, আউট অফ অর্ডার হতো না। হ্যাঁ, সুতরাং ওইটা তো আমার হাতে নাই। টেলকো সেক্টর ইজ ডিফারেন্ট থিংস। ওইরকম রোড ইনফ্রাস্ট্রাকচার আলাদা আলাদা সেক্টর, ওই আলাদা আলাদা সেক্টর গভর্ন বাই আলাদা আলাদা মিনিস্ট্রি। সুতরাং একটার সাথে আরেকটা মানে সব কিছুই কিন্তু সাইমultaneously ইমপ্রুভমেন্টের মাথায় আসলে এটা 100% নিরূপণ করা যাবে। হ্যাম রেডিও, অ্যামেচার রেডিও, ওয়্যারলেস ওয়াকিটকির সঙ্গে পর্যাপ্ত ছিল না বিদ্যুতের বিকল্প। পিএমআর দিয়ে, এসবিআর দিয়ে এবং এই রেডিওটকি, ওয়াকিটকি আবার অ্যামেচার রেডিও এইগুলি দিয়ে কিন্তু ইমার্জেন্সি সংযোগটা হচ্ছে, কিন্তু আমার এস্টাবলিশ সংযোগ যেগুলি মানুষের কানেক্টিভিটি যেগুলি সেইগুলি তো আপনার একটা স্থাপনা, সেই স্থাপনা কিন্তু বিদ্যুৎ দিয়ে চলে। সুতরাং বিদ্যুৎ বিভ্রাট হলে আমরা সেটাও আমরা কিন্তু ইমার্জেন্সি 8 আওয়ার্স 10 আওয়ার্স পর্যন্ত চালাতে পারি। রিমেলে পর্যদস্তু যোগাযোগ ব্যবস্থা সচলে সমস্ত জনবল, অবকাঠামো আর লজিস্টিককে কাজে লাগাচ্ছে বিটিআরসি। এই বছর যেরকম হয়েছে যে দেশের অর্ধেকের বেশি অংশ যোগাযোগের বাইরে ছিল, ভবিষ্যতে এরকম হবে। এই জন্য আমাদেরকে আসলে সমাধান বের করতে হবে এবং এই ইলেকট্রিসিটির বিকল্প বা ইলেকট্রিসিটিটাকে আরও কীভাবে স্ট্রং করা যায়, সঞ্চালনটাকে কিভাবে স্ট্রং করা যায়, এটা নিয়ে আমাদেরকে ভাবতে হবে। ক্রমেই বিটিএসের অচল সাইট ও ইন্টারনেটের প্রসেস টু প্রেজেন্সগুলো সেবাদানে সক্ষম হলে রাজস্ব অর্জনের পাশাপাশি ঘুরে দাঁড়াবে যোগাযোগ খাত। কমিউনিকেশন ছিল না, লাস্ট 3 days ইজ এ হিউজ অ্যামাউন্ট অফ মানি দেশ একটা রেভিনিউ থেকে লস হয়েছে। মোরওভার রেভিনিউর চাইতে হচ্ছে গিয়ে মানুষ অনেক দুর্ভোগের মধ্যে পড়েছে, তার সঠিক সময়ে সে তার ব্যবসা পরিচালনা করতে পারে নাই, সে তার সঠিক ইনফরমেশনটা দেয় না। এটা নিরাপত্তার জন্য হুমকি, যোগাযোগের বাইরে থাকা মানে এটা নিরাপত্তার জন্য হুমকি। তো মানুষের নিরাপত্তা, মানুষের জীবনের তার একটা স্বস্তি, এটার জন্য কমিউনিকেশনটাকে সচল রাখতেই হবে। প্রতিরক্ষা, যোগাযোগ ব্যবস্থাপনা, বিদ্যুৎ সহ সব দপ্তরের কর্মী বাহিনীর তৎপরতায় দ্রুতই সংকট কেটে যাবার আশাবাদ সবার। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। কিছুদিন ধরেই টানা বাড়ছে পদ্মার পানি। ভাঙনের কবলে দৌলতদিয়ার 4 ও 6 নম্বর ফেরিঘাট। অস্থায়ীভাবে জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করছে কর্তৃপক্ষ। তবে স্থায়ী ও টেকসই ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের। রাজবাড়ী প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনের তথ্য ছবিতে মাসুম আলিসার রিপোর্ট। উজান থেকে নেমে আসা জোয়ারের পানিতে ফুঁসে উঠছে পদ্মা, আর এতে দৌলতদিয়ার গুরুত্বপূর্ণ 4 ও 6 নম্বর ফেরিঘাট প্রবল ভাঙনের কবলে পড়েছে। হুমকিতে 6 ও 7 নম্বর ফেরিঘাট এলাকার কিছু অংশ। স্থানীয়রা বলছেন, ভরা নদীতে অস্থায়ীভাবে বালুভর্তি জিওব্যাগ ফেলা হলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। বর্ষা মৌসুমে ভাঙন ভয়ঙ্কর হয়ে ওঠার শঙ্কা তাদের। প্রতি বছরই শত শত ঘরবাড়ি, ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠান সহ বহু স্থাপনা বিলীন হচ্ছে প্রমত্তা পদ্মায়। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তা, ফেরিঘাট ও লঞ্চঘাটও। পরিকল্পনা থাকলেও দৌলতদিয়া ঘাট আধুনিকায়ন প্রকল্পের কাজ শুরু হয়নি। ফলে 652 কোটি টাকার প্রকল্পের ব্যয় বেড়ে 2400 কোটি টাকা গিয়ে ঠেকেছে। যখনই ভাঙনে লাগে তখন এই যে 2-1টা বস্তা ফেলাই দেখাই যে আমরা বস্তা ফেলাইছি। বারবার এই নদী ভাঙনের কারণে আমরা কিন্তু এই 300-400 পরিবার আমরা নিঃস্ব হয়ে যাচ্ছি। বস্তা কিছু ফেলায় আবার বাদ দেয়, আবার ভাঙে। বস্তা যখন ফেলানোর দরকার তখন তাদেরকে দেখা যায়। উপজেলা প্রশাসন জানায়, বিআইডব্লিউটি এর সাথে কথা বলে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হবে। দৌলতদিয়া ঘাটের কয়েকটি
জায়গায় ভাঙন প্রবণতা দেখা দিয়েছে। খুব দ্রুতই স্যার বলেছেন 2-1 দিনের মধ্যে এটা কাজ শুরু হয়ে যাবে এবং চিফ ইঞ্জিনিয়ার মহোদয়ের সাথে কথা হয়েছে। বিআরডব্লিউটিএ জানায় দৌলতদিয়া ঘাট আধুনিকায়ন প্রকল্পে জমি অধিগ্রহণ ও প্রকল্প ব্যয়ের অর্থ ছাড় স্থগিত রয়েছে। বরাদ্দ পেতে মন্ত্রণালয়ের মাধ্যমে প্রক্রিয়া গ্রহণ করা হবে। আশা করি হয়তো জুনের আগেই আমরা যদি টাকাটা পেয়ে যাই তাহলে ডিসি মহোদয়কে আমরা এই টাকাটা পরিশোধ করতে পারলে আমরা এখানকার যে ল্যান্ড ডেভেলপমেন্ট আছে এগুলো করতে পারবো। পানি উন্নয়ন বোর্ড বলছে 2021 সালে পানি সম্পদ ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী দৌলতদিয়া ঘাট আধুনিকায়ন প্রকল্পে ঘাট এলাকায় ভাঙন হলে তা বিআইডব্লিউটিএ পদক্ষেপ নেবে। আর ঘাটের উজান ও ভাটি এলাকায় ভাঙন দেখা দিলে পানি উন্নয়ন বোর্ড কাজ করবে। নদী ভাঙনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বিআইডব্লিউটিএ এবং ঘাটের উজানে এবং ভাটিতে যে নদী তীর এলাকা আছে এখানে যদি কোনো ভাঙন দেখা যায় সেই ভাঙন রোধে কাজ করবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। পদ্মার ভাঙন রোধে স্থায়ী সুরক্ষা ব্যবস্থা গ্রহণের দ্রুত কার্যকর পদক্ষেপ চান স্থানীয়রা। মাসুম আলিসা, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। বাজেটের রাজস্ব আহরণে বাস্তবধর্মী লক্ষ্যমাত্রা পরামর্শ বিশেষজ্ঞদের, কার্যকর অটোমেশনের তাগিদ। চতুর্থ ধাপের উপজেলা নির্বাচন ঘিরে গণসংযোগ, যোগ্য প্রার্থীদের অগ্রাধিকার দিচ্ছেন ভোটাররা। এবং টি-20 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ কানাডার বিপক্ষে 195 রানের লক্ষ্যে ব্যাট করছে যুক্তরাষ্ট্র। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।